গুড মর্নিং বন্ধুরা। ট্রাভেলিং অ্যান্ড এক্সপ্লোরিং উইথ সায়ন্তনে আরেক নতুন ব্লগে জানাই আপনাদেরকে স্বাগত। আর এখন বাজে প্রায় 9টা। আমরা সবেমাত্র ব্রেকফাস্ট সেরে রওনা দিলাম শান্তি ভ্যালি থেকে। আজকে যাব হচ্ছে বনগাইগাঁও, মানে আমরা বাড়ি ব্যাক করছি আর কি। তো রাতে স্টে করব বনগাইগাঁও। তো শান্তি ভ্যালি থেকে বনগাইগাঁও প্রায় 380 কিলোমিটার ডিস্টেন্স, আর গুগলে সময় দেখাচ্ছে 10 ঘন্টা। আর আমার আগের ব্লগে এই হোমস্টেতে পৌঁছানোর রাস্তাটা দেখিয়েছিলাম, সেটা রাত্রেবেলা শ্যুট হয়েছিল। এবার দিনের বেলা দেখুন রোড কন্ডিশনটা ভালোভাবে। রাস্তা সত্যি খুব খারাপ, এই হোমস্টে পর্যন্ত আসার রাস্তা তো খুব বেশি না, মোটামুটি ধরুন 8 থেকে 9 কিলোমিটার এরকম রাস্তা। দেখুন পুরোটাই মাটি, পুরোটাই মাটির রাস্তা। মানে একেবারে খুব সাবধানে যেতে হচ্ছে। গাড়ির স্পিড 20, তার বেশি হলে সমস্যা। চাকা স্কিড করছে, পিছনের চাকা। সামনে আছে সোহম, আমার পিছনে আছে সুগত। ওই রিসর্টের দাদাটাকে জিজ্ঞাসা করছিলাম, মানে দাদা বলতে যে ম্যানেজার আছে আর কি, উনি বলছেন যে রাস্তার কাজ শুরু হবে এখানে। তো যাই হোক, রাস্তা একবার হয়ে গেলে তার কোনো চাপ নেই। আপনারা যারা পরবর্তীকালে আসবেন হয়তো তখন এই রাস্তা তৈরি হয়ে যাবে, কিন্তু আমরা কিন্তু যথেষ্ট ভোগান্তির মধ্যে পড়লাম। দেখুন রোড কন্ডিশন পুরোটাই মাটি। আর এটা হচ্ছে সেই রাস্তাটা, সেই ঢালটা কতটা ঢাল আছে বুঝতে পারছেন? আমি জানি না ক্যামেরায় বুঝতে পারছেন কিনা। এবং পুরোটা হচ্ছে মাটি, আলগা মাটি এখানে। দেখুন, মানে একটু অসাবধান হলেই আপনি এখানে পড়বেনই পড়বেন, মানে নির্ঘাত পড়বেন। কতটা মাটি উঁচু হয়ে আছে দেখুন। চাকা রীতিমতো আমার স্কিড করছে। তো যাই হোক, সাবধানে আমি নেমে গেলাম। আমার পেছনে আছে সুগত আর সোহম, ওরা সাবধানে নামছে। একটু তাড়াহুড়ো করলেই কিন্তু এখানে বিপদ। চলে আয় চলে আয়। দেখুন কতটা বিপজ্জনক এই রাস্তাটা। আর সোহমের পিছনে পিলিয়ন আছে, তো ওর পক্ষে একটু টাফ এগুলো জায়গা, এবং গাড়িতে লোড প্রচুর আছে। তো যাই হোক, এবার আমাদের পথ চলা শুরু হলো। তবে ভিউ কিন্তু খুব সুন্দর, দেখুন আশপাশটা খুব সুন্দর দৃশ্য। আজকেও আমাদের এখান থেকে যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু শিডিউল একেবারে প্যাকড আপ। যাই হোক, কিছু করার নেই। আমরা এখানে আর কি একদিনের জন্য বুক করেছিলাম, তো কি আর করা যাবে, কিছু করার নেই। পরবর্তীকালে যখন আসবো তখন এখানে থাকবো। এটা হচ্ছে দিরাং, দিরাং উঠছি আর কি। দিরাং এই জায়গাটা আমার খুব একটা পছন্দ হয়, খুবই কনজাস্টেড জায়গা। এবং দেখুন, মানে তুলনামূলকভাবে যদি করি, অরুণাচলের বাকি জায়গা থেকে দিরাংয়ের রাস্তা অনেকটাই ছোট। যাই হোক, আবার বড় রাস্তায় উঠেছি, দিরাং ছাড়িয়ে চলে এসেছি। এবং ঠান্ডাও কিন্তু আর সেরকম নেই, মানে এটা পুরোপুরি ডাউনহিল এখন, দেখতেই পাচ্ছেন পুরোটাই ডাউনহিল। এত সুন্দর জায়গা থেকে না, সত্যি কথা বলতে, মানে যে ফিরে যাচ্ছি, মন কিন্তু খুব খারাপ করছে, প্রচন্ড খারাপ করছে। তবে নেক্সট টাইম আবার অবশ্যই আসবো এখানে। আর তখন আসলে আমরা ওই আনিনি সাইডটা কভার করব। তবে আপনারা যদি ভাবেন যে আনিনি প্লাস হচ্ছে এই বুমলা, বমডিলা, তাওয়াং সব একবারে কভার করবেন, সেটা কিন্তু যথেষ্ট চাপের আছে। কেননা রুটটা একেবারে আলাদা। আনিনি আলাদা দিকে, আর বুমলা যে দিকটা, তাওয়াংয়ের দিকটা পুরোপুরি আলাদা রুট। তো ওটা একেবারে কভার করা সম্ভব না। সম্ভব না বলা ভুল, সম্ভব অবশ্যই। তাহলে আপনাদেরকে অনেকটা সময় হাতে নিয়ে আসতে হবে, ট্যুর প্ল্যানটা অনেকটা লম্বা করতে হবে, তবেই পারবেন। আর এই অরুণাচল ঘুরতে গেলে, মানে এক জায়গা থেকে আরেক জায়গা, ডিস্টেন্স কিন্তু অনেকটাই, বেশ অনেকটাই জার্নি করতে হবে। তাই যারা বয়স্ক মানুষদের সাথে আনবেন,
তারা কিন্তু একটু হাতে সময় নিয়ে আসবেন, মানে স্টে করে করে ঘুরবেন, তাহলে শরীরের ধকলটা কম হবে আর কি। আমরা যে আজকে ব্যাক করছি এটা ভালুংপং হয়ে ব্যাক করছি আর কি। যেটা এসেছিলাম সেটা উদলগিরি হয়ে এসেছিলাম, তো এই রুটটা কিন্তু আলাদা রুট দিয়ে নামছি। আমার ওই দ্বিতীয় ব্লগটা যারা দেখেছেন তারা তো ওখানে আমি দেখিয়েছি আর কি যে কতটা খারাপ রাস্তা ছিল আর কি, পুরোটা অপারেটিং ছিল 30 কিলোমিটার মতো। তো এই রাস্তাটা 110 বা 15 কিলোমিটার মতো ঘোরা পড়ছে, কিন্তু রোড কন্ডিশন ভালো। তো আমার একটু ঘোরাই পড়ুক, কোনো অসুবিধা নেই। তো ওরকম খারাপ রাস্তা দিয়ে আর যাব না। তো এই হচ্ছে ব্যাপার। আসাম ঢুকতে আরো 1.5 ঘন্টা মতো লাগবে। পাহাড় থেকে প্রায় অনেকটাই নিচে নেমেছি, গরম ভালোই লাগছে। যাই হোক, গরম লাগলেও রাস্তা নিয়ে কোনো কমপ্লেন নেই। রাস্তা একেবারে চকাচক, চওড়া রাস্তা, কোনো গর্ত ফর্ত কিচ্ছু নেই। দেখুন কি সুন্দর ভিউ, দেখুন অদ্ভুত। অরুণাচল মানে কিচ্ছু বলার নেই। বাবা, ডান দিকে একটা ঝর্ণা, ওয়াও! এটা দেখার জন্য আবার কিছু লোক দাঁড়িয়েছে দেখছি এখানে। যাই হোক, আমি আর দাঁড়ালাম না, হাতে সময় কম। এমনি গুগল বাবাজি দেখাচ্ছে 10 ঘন্টা। তো এখন আমরা থামবো কোথাও, দুপুরে লাঞ্চ করব, সেসব নিয়ে প্রায় 12-13 ঘন্টার উপরে সময় চলে যাবে। তো রাত্রেবেলা বনগাঁয়ে যে কটায় পৌঁছাবো সেটা টাইম নিজেরাও ঠাউর করতে পারছি না। এখান থেকে বেরাতে বেরাতেই 9টা বেজে গেল আমাদের। একদিন স্টে করা যেত, যদি গুয়াহাটিতে স্টে করতাম তাহলে চাপ হতো না, কেননা গুয়াহাটি এখান থেকে আর 2-2.5 ঘন্টা। তো যাই হোক, আর স্টে করতে ইচ্ছা করছে না রাস্তায় কোথাও। মনে হচ্ছে এবার বাড়ি যাই, মানে পাহাড় থেকে নেমে গেছি মানে আর স্টে করতে ইচ্ছে করছে না। পাহাড়ে থাকলে ঠিক আছে। তো যাই হোক, তবে আমাদের ওই আসার সময় কিন্তু গুয়াহাটি পড়েনি। আসার সময় যে রুটটা দিয়ে এসেছিলাম সেখানে কিন্তু গুয়াহাটি পড়েনি। যাওয়ার সময় আমরা আবার গুয়াহাটির উপর দিয়ে যাবো। বাবা, এখানে আবার একটু রাস্তা একটু খারাপই রয়েছে। এই ব্রিজের এখানে লোড ক্যাপাসিটি দেওয়া আছে যে এক টাইমে একটাই ভেহিকেল পাস হবে। চলো বেরানো যাক। এবার আমাদের একটু লাঞ্চ করতে হবে, খিদে পেয়েছে, প্রায় 2:30টা বেজে গেছে। তো এই হোটেলটা আমরা লাঞ্চ করলাম। এই হোটেলটা হচ্ছে ভালুংপং থেকে ওই 8 কিলোমিটার আগে, এই পেট্রোল পাম্পের উল্টো দিকে। তো খাওয়া দাওয়া মোটেও ভালো ছিল না, অ্যাজ ইউজুয়াল। যাই হোক, কিছু করার নেই, ওটা কম্প্রোমাইজ করতেই হবে। তো আমরা ঢুকে গেছি অলরেডি আসামে, আসাম এন্ট্রি করে গেছি। তো এবার রাস্তা মোটামুটি সমতল রাস্তা, পাহাড়ি রাস্তা প্রায় শেষ। আর খাওয়া দাওয়া করে বেরোতে বেরোতে এখান থেকে টাইম প্রায় 3:30 হয়ে গেল। এটা পুরো জঙ্গল এরিয়া, দুর্দান্ত। দেখুন চারিদিকে শুধু সবুজ আর সবুজ, অসাধারণ লাগছে কিন্তু রাইড করতে। সামনে একটা আর্মি ট্রাক আছে। এই পালসার দাদা আবার আমাদের সঙ্গে পাল্লা দিয়ে চলছে। যাই হোক, কি সুন্দর লাগছে, রোদটা পড়ছে হালকা বিকেলের, দারুণ লাগছে, দারুণ।
পুরোটাই ফরেস্ট এরিয়া। মাঝে মধ্যে বাইসন, হাতি বেরিয়ে আসে এখান থেকে। তাই এই জায়গাগুলো খুব সাবধানতার সঙ্গে পার করা দরকার। দারুণ জায়গা, ভালো থাকলে, রাস্তা ভালো থাকলে বাইকের ক্লান্তিও যেন অটোমেটিক দূর হয়ে যায়। তখন এগুলো কিন্তু কিছু ম্যাটার করে না। যাই হোক, সন্ধ্যা প্রায় নেমে এলো, আর এখনো গুয়াহাটি প্রায় 1.5 ঘন্টা মতো দেখাচ্ছে। এই হ্যাঁ, প্রায় 1.5 ঘন্টা। আর আমার ব্লগিং কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন, কেননা আমি এই ট্রাভেলিং সংক্রান্ত ভিডিও কিন্তু আপলোড করব। আর যারা কাজিরাঙা করতে চান, এর সাথে কাজিরাঙাও এখানে করতে পারবেন, একদিন স্টে করতে হবে। তো আমাদের হাতে আর সময় ছিল না, আমাদের কাজিরাঙাও প্ল্যানিংয়ে ছিল, তো ওটা পরে ক্যান্সেল করলাম সময় না থাকার জন্য। এখানে আবার রাস্তা আবার খারাপ শুরু হলো, তো কোন জায়গার নাম বুঝতে পারছি না। যাই হোক, হ্যাঁ, গুয়াহাটি ঢুকবো এবার। আর সোহমের ওয়াইফ আমাদের সাথে আর ব্যাক করবে না বনগাঁইগাঁও পর্যন্ত। তারা গুয়াহাটিতে স্টে করবে, একদিন রেস্ট নেবে, আর ওই কামাখ্যা মন্দিরে পুজো দেবে আর কি। দিয়ে তারা একদিন পর ব্যাক করবে। যাই হোক, এখন কতক্ষণে গুয়াহাটি ঢুকছি সেটা হচ্ছে ব্যাপার। রাস্তা অনেক লম্বা, আর এই 380 কিলোমিটার দেখালেও এর মধ্যে পাহাড়ি রাস্তা প্রায় 60% ঢুকে আছে, তাই জন্যই এতটা টাইম লাগছে। আর সমতল 380 কিলোমিটার বলে এতটা টাইম লাগার কোনো কথা না। যাই হোক, কিছু তো করার নেই, যেটা লাগার সেটা লাগবে, কিন্তু আমাদের উপরে একটু আজকে লোড পড়বে, কেননা আজকে রাইডিং ডিউরেশনটা অনেকটাই। আর সত্যি কথা বলতে, আমি বাইক নিয়ে পার্সোনালি নাইটে রাইড করতে একদম পছন্দ করি না। এটা সেফ না একেবারেই। এখন টাইমিং ম্যাচ করানোর জন্য কিছু করার নেই, রাতে চালাতে হচ্ছে গাড়ি, তা না হলে তো পৌঁছাতে পারবো না। এখন বাজে প্রায় 9:45 মতো, আর আমরা ঢুকলাম হচ্ছে গুয়াহাটি। জাস্ট ঢুকছি আর কি, লম্বা জ্যাম, পুরো জ্যাম লেগে আছে। তো এই কারণেই আমরা আসার সময় এই গুয়াহাটিটাকে স্কিপ করেছিলাম, তাই জন্য অন্য রুট দিয়ে গেছিলাম। তো ওটা রাস্তা এতটাই খারাপ, তাই জন্য ওই রুটে আর এলাম না। যাই হোক, কিছু করার নেই, এটা অ্যাকসেপ্ট করতে হবে। আমাদের ওই গুয়াহাটির জ্যামের অভিজ্ঞতা আছে, যখন ওই 2018 সালে আমরা মেঘালয়ে এসেছিলাম, তখনও ওই গুয়াহাটিতে লম্বা টাইম আর কি জ্যামে আটকেছিলাম। তো তাই জন্যই অ্যাভয়েড করার জন্য অন্য রোড নিয়েছিলাম আর কি। তো এবার গুয়াহাটি ছাড়তে ছাড়তেই আমাদের 10টা পেরিয়ে গেল, আর গুগল ম্যাপে এখনো প্রায় 3.25 ঘন্টার কাছাকাছি দেখাচ্ছে হচ্ছে বনগাঁইগাঁও। ভাবেন, মানে আমাদের 1টা 1.5টা বাজবে, কোনো ভুলই নেই।
ঢুকতে। সেই সকালে রওনা দিয়েছি 9টা, আর এখন 10টা বেজে পার, মানে অলরেডি 11 ঘন্টা রাইড হয়ে গেছে। আরো 3 ঘন্টা, প্রায় 14 ঘন্টার কাছাকাছি হবে। এবার অনেক জায়গায় দাঁড়িয়েওছি, চায়ের ব্রেক নিয়েছি, এক জায়গায় তেল ভরতে দাঁড়িয়েছি। যাই হোক, এখন গাড়ি ছুটানো ছাড়া অন্য কোনো রাস্তা নেই আর। দেখতেই পাচ্ছেন অবস্থা। আর সত্যি কথা বলতে এই আননোন জায়গাতে না রাত্রেবেলা সত্যি কথা বলতে রাইড করতে একটু ভয়ও লাগে। মানে ভয় মানে কোনো ভূত প্রেতের কথা বলছি না, ভয় হচ্ছে আননোন পাবলিক আর কি। মানে দিনকাল তো আর ভালো না, মানে কখন কোথায় কি হয় এটার কোনো গ্যারান্টি নেই। তো এটা একেবারে সেফ না। তো আমাদের কাছে কোনো অপশন ছিল না বলেই আমরা এটা সিলেক্ট করেছি। সো আমরা রিস্ক নেয়নি, ভালোই করেছে। সাথে ওয়াইফ আছে, ওরা গুয়াহাটি স্টে করে গেছে। তো আর আমরা চলেছি, ছুটে চলেছি পাগলের মতো। এখন বেজে গেছে প্রায় 11:30 মতো। আর আহ, কপাল করে ওই যে হোটেলের নাম্বারটা আর কি ছিল আমাদের কাছে, মানে বনগাইগাঁও যে হোটেলটাতে আমরা উঠেছিলাম আসার সময়। তো সুগত জাস্ট ফোন করলো ওই হোটেলের ম্যানেজারকে, দাদা আমাদের আসতে হয়তো দেরি হবে, 1টা 1:30 বাজবে, আপনি আমাদের জন্য একটা রুম রেখেন। তো ওখানেও যদি কন্ট্যাক্ট না করা যেত তাহলে কিন্তু আমরা ভালো রকম বিপদে পড়তাম। কেননা বুঝতেই পারছেন অত রাতে তো আর কোনো হোটেল খোলা থাকবে না, আর রুম না পেলে কাটাবো কোথায়? 14 ঘন্টা 15 ঘন্টা রাইড করার পর শরীরও তো ক্লান্ত, শরীর চাই একটু রেস্ট। তো কিছু করার নেই, এই ডিস্টেন্সটা না টানলে আমরা পরের দিন বাড়ি আর পৌঁছাতে পারবো না, আমাদের আরেকদিন স্টে করতে হবে। আর পাহাড় থেকে নেমে গেছি, আমার আর কোথাও স্টে করতেও আর ইচ্ছে করছে না। যাই হোক, এখন বাজে রাত্রি 1টা 20, আমরা বনগাইগাঁও ঢুকে গেছি। এই সে ফ্লাইওভারটা। কঠিন রাইড হলো আজকে একটা, মানে এটাও একটা অভিজ্ঞতা, জীবনে সবকিছুর অভিজ্ঞতায় থাকা দরকার। ও মনে হচ্ছে রাস্তা ভুল দিকে ঢুকালো। যাই হোক, বাম দিকে হবে মনে হচ্ছে, কিছুতে একটা ভুল করলো। যাক, মাথা বোধহয় কাজ করছে না ওর, স্বাভাবিক, লম্বা জার্নি হয়েছে তো। আরে এইদিকে না, ভুল দিকে এলি তো, লেফট সাইডে যেতে হবে। যাক, এবার ঠিকঠাক জায়গায় চলে এসেছি। আমাদের হোটেলের এই দাদাকে অসংখ্য ধন্যবাদ জানানো প্রয়োজন, কেননা উনি আমাদের জন্য কিন্তু রুম রেখে দিয়েছে। এটা একটা বড় ব্যাপার, না হলে আমাদের আজকে ভালো রকমই চাপ হতো হোটেল পাওয়া। ভাবেন, 14 ঘন্টা রাইড করার পর আর কারো ইচ্ছা করে হোটেল খুঁজতে? আর খুঁজতে কি, ইনফ্যাক্ট কেউ দেবে না এত রাতে। এই হচ্ছে পার্কিং, রাতের মতো মাথা গোজার একটা জায়গা হলো আমাদের। গুড মর্নিং বন্ধুরা, আমাদের লাগেজ আবার প্যাক হয়ে গেছে। এখন বাজে সকাল 9টা। রাতে ঘুমটাও জবরদস্ত হয়েছিল, প্রচুর শরীরটা ক্লান্ত হয়েছিল। তো যাই হোক, আমার অরুণাচল ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ব্লগে।